গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ 2024। আবারও একটা জার্নি, আবারও আমার সবচেয়ে প্রিয় রেলওয়ে স্টেশন হাওড়াতে। আর আজকে এখন বাজে হচ্ছে 6:40 আর টেম্পারেচার দেখাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আংশিক মেঘলা আকাশ। দেখুন, এই হাওড়া স্টেশন থেকে অদূরেই একটা ট্যুর করতে চলেছি আমার স্টুডেন্টদের নিয়ে। এবার আমি একা নই, আর স্টুডেন্টরা দাঁড়িয়ে এই যে ফটো তুলছে, আর সামনে দাঁড়িয়েছে বন্দে ভারত, যেটা গয়া বন্দে ভারত, ওরা ছবি তুলছে। আর আমাদের জার্নি আছে ভাগলপুর বন্দে ভারতে, আর সেটা করে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন। রাঁচি থেকে জাস্ট কিছুদিন হলো এসেছি, শরীরটাও ভালো নেই, হট করে এই ট্যুরটা প্ল্যান হয়েছে। আর এবার যারা যারা আমার সঙ্গে যাচ্ছে, এই যে এরা পিয়ুষ, আদিত্য, অমিত, রনিকে আপনারা চেনেন, ও গোয়া গেছিল আমার সঙ্গে। আর হচ্ছে বিক্রম আমার সঙ্গে সিল্ক রুট গেছিল। তো এবার আমরা 6 জন আছি, জাস্ট একটা রাত্রি আর 2 দিন আমরা শান্তিনিকেতনে ঘুরবো। আর যা করবো এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 7:10। আমাদের ট্রেন আছে হচ্ছে ভাগলপুর বন্দে ভারত, যেটা হাওড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা, এবং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে যেটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। আমরা অলরেডি 3 ও 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনো দেয়নি। আর এটা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স। দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো বন্দে ভারতে এসে আমরা উপস্থিত। আর প্রথমবার বন্দে ভারতে চড়ার এক্সপিরিয়েন্স অমিত, পিয়ুষ আর আদিত্য, বিক্রম। কেমন প্রথমে অমিত বল, কেমন? ভাল লাগছে? খুব ইচ্ছা ছিল। পিয়ুষ কেমন লাগছে? আচ্ছা, হ্যাঁ, কেমন? খুব মানে এতদিন খুব ইচ্ছা করতে, হ্যাঁ, ট্রেনটা ওঠার। হ্যাঁ, না বিক্রম কেমন লাগছে? প্রথম উঠলো একদম। আর রনি তো উঠেছে পুরুলিয়া বন্দে ভারতে, কিন্তু আমার আর রনির কিন্তু প্রথমবার অরেঞ্জ বন্দে ভারতে ওঠার অভিজ্ঞতা। আমরা অরেঞ্জ বন্দে ভারতে করে, যদিও একই ব্যাপার, জাস্ট কালারটা আলাদা, কিন্তু ওঠার অভিজ্ঞতা প্রথম। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন শান্তিনিকেতন যাওয়ার জন্য বহু ট্রেন আছে, কিছু তালিকা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাদের ভাড়াও বিভিন্ন আছে, যেমন 95-100 টাকা থেকে শুরু, সে আপনি শান্তিনিকেতন যেতে পারেন। ফুড নিয়ে আমাদের ভাড়া পড়েছে প্রায় 655 টাকার কাছাকাছি। যদি ফুড না নিতাম সেখানে 140 টাকা মতন বাদ যেত। এবার হঠাৎ কেন এত টাকা আমাদের টিকিট কাটা? প্রথম কথা যে একটা কারণ ছিল তাড়াতাড়ি শান্তিনিকেতন পৌঁছবো, আমাদের ট্যুরটা করবো, কারণ আমরা একটা রাত্রি থাকবো। 2 নম্বর হচ্ছে, যাদের আপনাদের ভিডিওতে বললাম এই স্টুডেন্টদের জন্য, ওদেরও একটা ইচ্ছা ছিল যে বন্দে ভারতে চড়বো, এরকমই ব্যাপারটা, আর কিছু নয়। আসার সময় আমরা এমনি নর্মাল ট্রেনই আসবি, 95 টাকা দিয়ে টিকিট কেটেছি হলদিবাড়ি যে সুপারফাস্ট আছে কলকাতা স্টেশনে। কিন্তু এইটা একটা এক্সপিরিয়েন্স, সবসময় সব কিছু টাকা দিয়ে মাপলে হবে না। কিছু সময় অভিজ্ঞতাও বা বাচ্চাদের ভালোবাসাও একটা দাবি রাখে। এই ট্রেনে মোটামুটি 8টা কোচ আছে, তার মধ্যে হচ্ছে 7টা হচ্ছে ইকোনমি কোচ আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ। আমার তো ইকোনমি কোচের টিকিট আছে, আর এক্সিকিউটিভ কোচটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ইকোনমি কোচ, আর এর সিট কনফিগারেশন হচ্ছে 2x2 এরকম, লাইক লেগ স্পেস, ভালো লেগ স্পেস। ইকোনমি ভাড়াও ভালো। ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে 635 টাকা প্লাস ট্যাক্স, আর আপনার এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 1155 টাকা প্লাস ট্যাক্স। 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, তার নির্ধারিত সময় 7:45 থেকে হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো। আর আমরা আজকে অতিক্রম করতে চলেছি 145 কিলোমিটার পথ, আর যেতে সময় লাগবে ওই 1.5 ঘন্টার কিছু বেশি সময়। আর আমরা যেতে চলেছি বোলপুর শান্তিনিকেতন। আর যেটা বলা সেটা হচ্ছে, আমাদের টিকিটের মধ্যে কিন্তু ফুড ইনক্লুড আছে। ফুড বলতে দেবে হচ্ছে সকালবেলা টি আর ব্রেকফাস্ট। আমি প্রথমে বলেছিলাম আমার স্টুডেন্টদের যে এটা ইনক্লুড করতে, না, ওরা বলে না, নিয়ে নিই, ফালতু ওটাকে না নেওয়াটা ঠিক হবে না, সেটা একটা এক্সপিরিয়েন্স হবে। তো কোনো অসুবিধা নেই। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, পরবর্তী স্টেশনেই আমরা নেমে যাব, যেটা হল স্টেশন। থ্যাংক ইউ। 500 ml জলের বোতল, কিন্তু সব ঠিক আছে, এই জল রাখার জায়গাটাই আমার একদম পছন্দ না। এই যে ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 61 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, আর ই ক্যাটারিংয়ের কোনো সুবিধা নেই, অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা আছে। 8:05 বাজে, আমাদের টিকিট চলে এসেছে। টিকিটে কি দিয়েছে, একটা হচ্ছে কার্ডেমম চায়, ঠিক আছে, আর বিস্কুট দিয়েছে ইউনিব্যাগ, আর একটা হচ্ছে স্যানিটাইজার।
আর আর রনি বলছে যে ও চা খাবে না, কফি, তাই তো? হ্যাঁ, কফি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কি কি দিয়েছি একটু দেখাই। আমি ভেজ অপশন চুজ করেছি। রনিকে দিয়েছি হচ্ছে, রনি না, আমার যত স্টুডেন্ট আছে আমার সঙ্গে যাচ্ছে তাদের সবাইকে দিয়েছি নন ভেজ অপশন। দিয়েছে হচ্ছে ব্রাউন ব্রেড দিয়েছে রনি। আচ্ছা, এখানে দিয়েছে বাটার দিয়েছে, এগ একটা অমলেট দিয়েছে, তার মধ্যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু মটর আছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে কেচাপ দিয়েছে, আর হচ্ছে জ্যাম দিয়েছে, টপসে ফ্রুট জ্যাম, এটা হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছে, আর উইঙ্কিজের একটা কেক দিয়েছে, আর ওয়েট টিস্যু দিয়েছে। এই আর আমাকে সেমই আছে, শুধু একটা জিনিস আমাকে, আমি তো ভেজ নিয়েছি বলে আমাকে কাটলেট দিয়েছে। এই যে একদম ঠিক আছে। তো প্রথমে কাটলেটটা খাই, আমি হাত দিয়েই খাবো। এই খাই ভেজিটেবল চপ। আমাদের 9:30 নাগাদ ব্রেকফাস্ট দিল। আপনারা ভাগলপুর বন্দে ভারতে যদি যাত্রা করেন তাহলে কিন্তু ব্রেকফাস্টও পাবেন, যে ক্যাটারিং চার্জেস ধরা যায় তার মধ্যে সকালবেলার টি আর ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড থাকবে ওর মধ্যে। ব্রেকফাস্টও ঠিকঠাক লাগলো। আমার ভেজ কাটলেটটা অতটা ঠিক লাগেনি। প্রথম কথা ঠান্ডা ছিল আর নুন বেশি ছিল, আর সবই তো সেম, শুধু ডিম ডাবল, অমলেটটা ফ্লাপি ছিল, ঠিকঠাক ছিল। ডিমের অমলেটের মধ্যে খেতে, কিন্তু ফ্লাপি ছিল। বাস বাস বাস। কেমন ব্রেকফাস্ট? পেট ভরেছে? পেট ভরেছে? ঠিক আছে, একদম। 9:20 অবশেষে আমাদের গন্তব্যে হাজির, বোলপুর শান্তিনিকেতন 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা বসে বসে আড্ডা পাচ্ছিলাম, দেখি বোলপুর শান্তিনিকেতন, তাই তো? হ্যাঁ, দারুণ। তাড়াতাড়ি নামাও এই অমিতকে, আটকে গেলে প্রবলেম আবার। আমাদের ট্রেন বিফোর টাইমে চলে এসেছে, 9:21 বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে দিয়েছে, যেটা 9:27 আসার কথা ছিল। দুরন্ত এসেছে। বলছি অভিজ্ঞতা কেমন অমিত? তোর সঙ্গে তো কথা হয়নি। কেমন লাগলো বন্দে ভারতে চড়ে? হ্যাঁ, আমি রিপোর্টার, স্যার নই। বলো দাও, বলো। হ্যাঁ, কেমন লাগলো পিয়ুষ? খুব ভালো। হ্যাঁ, আবার চড়ার ইচ্ছে রইলো? হ্যাঁ। আর ব্রেকফাস্টটা কেমন? ভালো ছিল। কোনটা ভালো ছিল বল? ব্রেকফাস্টের কোনটা সবচেয়ে ভালো? জ্যামার ব্রেড। এই জ্যামার ব্রেড খাবে, এই জন্য তুই লম্বা হচ্ছিস না, জ্যামার ব্রেড খাচ্ছিস বলে। চ, এবার আমাদের এখানে টোটো ঠিক করা আছে। এর আগে 2 বছর আগে আমি আর সৌপর্ণ যখন এসেছিলাম শান্তিতে, তখন আমাকে মনুদা ঘুরিয়েছিল, খুব ভালো ঘুরিয়েছিল মনুদা। এবার মনুদাকেই আমি ঠিক করেছি টোটোর জন্য। কত কি চার্জ নেবে সেটাও আপনাদের বলে দিই, চলুন। স্টেশনের বাইরে এসেছি, মনুদাও চলে এসেছে আমাদের যে টোটো করে ঘোরাবে। আর আমরা প্রথমে যেটা দ্রষ্টব্য স্থান দেখবো সেটা হচ্ছে এই গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়াম। আমার তো দেখা যায়, তবুও একবার দেখবো এই বাচ্চা কাচ্চার সঙ্গে। আচ্ছা, টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে, তাই তো? অমিতের 10 টাকা। এই দেখুন, অমিতের বলছে 10 টাকা, আর কি মারছিস? দাও। আচ্ছা, যেটা বলার বিষয় সেটা হচ্ছে স্টেশনের বাইরে চলে আসবেন, ওইখান থেকে বেরিয়ে এই বাইরে টোটো স্ট্যান্ড পাবেন, এখান থেকে আপনারা টোটো করে ঘুরতে পারেন। যেহেতু মনুদার সঙ্গে আমার পূর্ব পরিচিত, তাই জন্য আমি আগে থেকে ঠিক করে রেখেছি। আপনারা এখানে আসলে বিভিন্ন দামে বা বার্গেন করে টোটো ঠিক করতে পারেন। নিশ্চয়ই এখানে ফিক্সড রেট আছে ঘোরার ক্ষেত্রে। তো এখানে সবাই টোটো করেই ঘুরে বেড়ায়, আমি দেখেছি বেশিরভাগ। হ্যাঁ রে, তোরা তো মিউজিয়ামের ভেতরে গেলি, কি দেখলি অমিত বল? আমি তো যাইনি, বল। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসগুলো দেখলাম, হ্যাঁ, অনেক ছবি দেখলাম। বলতেই পারছি না, কি দেখলি বল? হয়তো 2-3টে সিগনিফিকেন্ট জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর যে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ওটার একটা সার্টিফিকেট ছিল। হ্যাঁ, স্মারক ছিল ওখানে একটা। স্মারক ছিল। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর যে মহাত্মা গান্ধীর সঙ্গে অনেক আলাপ আলোচনা করেছিল। তারপরে মানে বঙ্গভঙ্গ যখন হয় তখন ওইসব সব মানে ওখানে তুলে ধরা, নথি সেগুলো দেখা ছিল। আরেকটা জিনিস হয়েছিল সেখানে, ট্রেনটা ছিল। ট্রেনটা, ওটা হচ্ছে আমার সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট লেগেছে, যে ট্রেনটা করে কবিগুরু এখানে এসেছিলেন, পরবর্তীকালে চলে গেছিলেন, সেটাও ছিল বেশ ভালো। যাই হোক, ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই জন্য সেটা দেখাতে পারিনি, আমি আগেরবারও দেখাইনি। চলুন বেরিয়ে পড়ি। আর একটু আপনাদের সঙ্গে মনুদার পরিচয় করে দিই। মনুদা আগেরবারে দুর্দান্ত ঘুরেছিল, প্রায় 2.5 বছর আগে। মনুদা, আচ্ছা, যারা আমার ভিডিও দেখে আগে একবার তোমার সঙ্গে বুকিং করেছে বা এসেছে, আর মনুদাকে চুজ করার একটা কারণ, প্রথমবার চিনতাম না, দুর্দান্ত ঘুরিয়েছিল। এখানকার ইতিহাস সম্বন্ধে বা কোনো দ্রষ্টব্য স্থান সম্বন্ধে ইনফরমেশন দারুণ দেয়, আর ভালো ভালো খাওয়ার স্থানও দেখিয়েছিল। বিশেষ করে কি সুইটস বলে, এই সুইটসটা মানে নামটা, খাবার দোকানটা যেটা ভালো, ব্রেকফাস্টের সর্বমঙ্গলা, দারুণ। সুপার মার্কেটে দারুণ ওটা, ওই মিষ্টি দোকানটা। যাই হোক, আমাদের মোটামুটি যদি 1.5 দিন বা 2 দিন ঘুরতে হয়, যদি কেউ ঘুরতে আসে, 5 জন বা কজন ধরতে পারে টোটোতে?
খুব হালকা চেয়ার হলে মোটামুটি 6 জন হয়ে যাবে। 6 জন হয়ে যায়, মোটামুটি 5 জন ধরে যদি চলা যাক তাহলে কিরকম খরচা পড়ে? আমাদের একদিনের প্যাকেজ হচ্ছে 800 টাকা অল সাইড সে। অল সাইডের একদিনে 800 টাকা, 2 দিনে 1600 টাকা হয়, সেটা 1500 টাকাতে হয়ে যাবে। 1500 টাকার মধ্যে হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে চলি, চলো উঠে পড়ি। আর তোমার নম্বরটা একটু বলে দাও, ফোন নাম্বারটা। 9064927534। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করবেন। থাকা, খাওয়া, ঘোরানো, সাইট সিন সমস্ত সব আমরা টোটো করে করে দিই। একদম। চল আমরা বেরিয়ে যাই। কোথায়? এই যে বনুদার টোটো, চল বসে পর। এখন বাজে হচ্ছে 10:10, আমরা বেরিয়ে চলেছি। আর আমাদের প্রথম কার্য হচ্ছে একটা হোটেল ঠিক করা। ব্রেকফাস্ট আমরা মোটামুটি ট্রেনে করেছি, বুঝছো তো? করা তবু একটু সর্বমঙ্গলাতে যাবো, একটু দেখি কি মিষ্টি মিষ্টি আছে একটু। ঠিক আছে, চলো আমরা একটু সর্বমঙ্গলা হয়ে যাব। আর আমরা থাকবো হচ্ছে কোথায় হোটেল? মোটামুটি ওই যে কি জায়গার, শ্যামবাটির জায়গা। শ্যামবাটিটা আমার খুব পছন্দ। আচ্ছা, এই হচ্ছে আমাদের সর্বমঙ্গলা। আমার খুব ভালো লাগে এখানে মিষ্টি খেতে, আমি একবারই এসেছিলাম, দারুণ। চলো নামো। হ্যাঁ, না ব্রেকফাস্ট এরা করবে না, দেখে একটু মিষ্টি মিষ্টি খাওয়া যায় কিনা। আরে ব্রেকফাস্ট করবি কেউ? পেট ভর্তি, তাই তো? চলো। আমার রেলওয়ে ভালোই খাইয়েছে, 140 টাকা। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। এখানে একটু মিষ্টি টিষ্টি ট্রাই করে, মিষ্টি খুব ভালো, যারা মিষ্টি খেতে ভালোবাসিস। আপনারা যদি সর্বমঙ্গলাতে আসেন অবশ্যই এখানকার মোয়ান্ডাটা ট্রাই করবেন, 20 টাকা করে একটা পিস। দুরন্ত খেতে, আমি আগেরবারও খেয়েছিলাম, এবারও নিয়েছি। দুরন্ত, জাস্ট দুরন্ত খেতে। খেয়ে বল কেমন? হ্যাঁ, দারুণ খেতে তো, হেভি। নে, টপ ক্লাস, একদম টপ ক্লাস। সর্বমঙ্গলাতে আপনি কচুরিও পেয়ে যাবেন 10 টাকা করে পিস, এবং পিসগুলো বেশ বড় বড় কিন্তু দেখলাম। সর্বমঙ্গলার মন্ডা খেয়ে এবার চলেছি আমরা হোটেল খুঁজতে। হোটেলে গিয়ে কাগজপত্র রাখবো, ছেলেপেলেরা একটু ফ্রেশ হবে। আগের বারে আমরা ছিলাম হচ্ছে শ্যামবাটিতে, মনুদাকে আমরা বলেছি আগেরবারে হোটেল আমরা ঠিক করেছিলাম। এবার মনুদা বলছে কোথায় থাকবো? মনুদা হোটেল গ্রিন চিলি, রাজমন্দির ওখানে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজেট কিন্তু কম আমাদের। হ্যাঁ, আমরা যে হোটেলে এসে উঠেছি সেটা হচ্ছে গ্রিন চিলি। আমাদের কিন্তু কোনো বুকিং ছিল না, মনুদার সহযোগিতায় এবং আমাদের কিছু ডিসিশন নিয়ে আমরা এই হোটেলটা ঠিক করি। আর এই হোটেলটা হচ্ছে ভুবনডাঙ্গা বলে যে রোডটা আছে সেইখানে, তাই তো? আর এই ব্যাপারে আমাদের সাহায্য করেছে মনুদা, থ্যাঙ্কস টু মনুদা। আমরা এবার একটু গিয়ে ফ্রেশ হয়ে নেবো। আমি তো স্নান করে এসেছি, স্টুডেন্টরা একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর মনুদা হই হই করে বেরিয়ে পড়বো 2 দিনের জন্য ঘুরতে। ঠিক আছে, আবার রাত্রিরে এখানে ব্যাক করব। চলুন আমরা যাই রুমে, আমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই, আর পারলে আরও 1-2 রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন। আমরা যে রুমে রয়েছি সেটা হচ্ছে রুম নাম্বার 116। দেখুন এই রুমটা আমাদের দিয়েছে, এখানে 2 বড় বড় বেড আছে, আমাদের 6 জনের হয়ে যাবে। আর যেটা আছে সেটা হচ্ছে এসি রুম, পর্যাপ্ত আলো বাতাস আসছে। এদিকে একটা ব্যালকনি আছে, টিভি আছে, ওয়াইফাই তো আছেই, চার্জিং পোর্ট আছে, ইন্টারকম আছে, বেশ ভালো। আর স্পেসিয়াস লাগেজ রাখার জন্য ওয়ার্ড্রবও আছে, ওদিকে জলের গ্লাস, চেয়ার ইত্যাদি দেওয়া আছে। ওয়াশরুমটা দেখাই, দেখুন এখানে একটা বেসিন আছে, এখানে আছে হচ্ছে কোমোড, আর বাদবাকি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এখানে কিন্তু বলা যায় যে গিজার কিন্তু সেন্ট্রাল, অর্থাৎ 24 ঘন্টায় আপনি গরম জল পাবেন, তাই তো? আচ্ছা, ম্যানেজার বাবু এখানে আছে। ম্যানেজার বাবু, দাদা একটু বলুন যে এখানে এটা রেট কত আছে রুমের? অ্যাকচুয়ালি এটা নরমাল ট্যারিফ হচ্ছে আপনার 1600, মানে 1600 টাকা প্লাস জিএসটি। হ্যাঁ হ্যাঁ, আর 6 জন থাকতে পারবে। আর এটা ধরুন এটা হচ্ছে এসি 4 বেডরুম। 4 বেডরুম, ঠিক আছে, 4 বেডরুম। আর বলছি এটা সিজন টাইমে এই কত রেট হয়ে যায়? এটা সিজন টাইম হচ্ছে আপনি যেমন পৌষ মেলা বা বসন্ত উৎসবে দুটো টাইম আমাদের তখন একটা প্যাকেজ সিস্টেম হয়ে থাকে, যেমন 3 নাইটস এর একটা প্যাকেজ হয়ে থাকে। তখন এই রুমটার এগেইনস্টে 3 নাইটস এর জন্য আমরা নিই 10,500 টাকা, 10,500। আর 3 নাইটস এর জন্য, তাই তো? 3 নাইট 4 ডেজ। 3 নাইটস 4 ডেজ। আচ্ছা, ঠিক আছে। আর এই রুমের সময় দারুণ একটা ব্যালকনিও আছে, দেখুন ছোট্টখাট্ট ব্যালকনি। আর এরকম দেখুন সামনে হচ্ছে মেন রোড, এই বেশ ভালো। একটা জিনিস ভালো লাগছে, যেটা প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই এক্সটেন্ডার আছে, মানে ওয়াইফাই সিগন্যালিংয়ের কোনো সমস্যা নেই। তো আমরা বেরিয়ে যাই, আমাদের দেরি হচ্ছে, অলরেডি 11:30 বেজে গেছে। এখন বাজে হচ্ছে 11:35। আমরা এবং বনুদা বেরিয়ে চলেছি বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। আচ্ছা, এখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাস কতটা দূর তোমার? পায়ে হেঁটে 20 মিনিট লাগবে, টোটোতে 5 মিনিট লাগবে। টোটোতে 5 মিনিট, তার মানে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের খুব কাছাকাছি আছি। বাহ, খুব ভালো। আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন যে বিশ্বভারতী ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসে যে মিউজিয়াম আছে সেখানে, তাই তো? চলো। মিউজিয়ামে যাওয়ার পথে আমরা প্রথমে যে দর্শন করছি সেটা হচ্ছে পাঠভবন, মৃণালিনী আনন্দ পাঠশালা। আর এটা হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। সেটাকে ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি বটতলার দিকে। আর ওই যে বট গাছ দেখুন, যে বট গাছের ছবি আপনারা সহজ পাঠে দেখেন। আর এই বট গাছ কিন্তু
কবিগুরু নিজের হাতে রোপণ করেছিলেন। 161 বছর, অনেক। চলো এগিয়ে চলি আমরা। হ্যাঁ, শান্তিনিকেতন মানেই কবিগুরু, কবিগুরু মানেই শান্তিনিকেতন। মুদ্রার এপিট আর ওপিট, এর অন্যথা কিন্তু হয় না। এই সেই তালগাছ যেটার ওপর কবিতা আমাদের ক্লাস 3-তে কিশলয় বইতে ছিল, তোরা পড়েছিলিস? এ দেখ সেই তালগাছ। আমাদের প্রথম গন্তব্য হওয়ার কথা ছিল মিউজিয়ামটি, তার আগে আমরা দেখে নিলাম উপাসনা গৃহটি, যেটা 1891 সালে স্থাপিত হয়েছিল। আর এটা 1851 সালে নির্মিত যে ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেস আছে তার অনুকরণেই এটি নির্মাণ করা হয়েছিল। কিরে ছবি তুলেছিস? হ্যাঁ, একটা জিনিস তোদের মানতে হবে, যেটা হচ্ছে শান্তিনিকেতন সত্যি শান্তির জায়গা। দেখ একটা কামনেস কাজ করছে না এখানে, কত নিরিবিলি। তবু এইসব গাড়ি টাড়ির আওয়াজ যদি না থাকতো আরও ভালো হতো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে কয়েক কদম এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন ছাতিমতলা। ছাতিমতলা সম্বন্ধে যেটা জানা যায় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1 টাকার বিনিময়ে হাইকোর্টে এই ছাতিমতলার যে জমিটি সেটা রেজিস্ট্রি করেছিলেন। আর 25শে বৈশাখ এই গেটটি খোলা হয়। আর 7ই পৌষ ছাতিমতলা ওই পার্তে একটা গেট আছে, সেটা খোলা হয়, মানে 23শে ডিসেম্বর। ছাতিমতলা থেকে কয়েক কদম এগিয়ে তার উল্টো দিকেই হচ্ছে মিউজিয়াম। এই দেখুন, এইটা হচ্ছে মিউজিয়াম। চলুন মিউজিয়ামে যাওয়া যাক। যদিও আমি আগে একবার গেছি মিউজিয়ামে, কিন্তু ফটোগ্রাফি বা কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ না। ইনফরমেশান দিনই কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর কি চার্জেস লাগে। আমি এখন রবীন্দ্র ভবন প্রদর্শনশালা শান্তিনিকেতনের সামনে দাঁড়িয়েছি। এই ব্যাপারে ছোট্ট একটা ইনফরমেশান দিনই, সেটা হচ্ছে ভিজিটারের চার্জ হচ্ছে 100 টাকা করে, যারা সার্ক কান্ট্রির মধ্যে যায় তাদের 500 টাকা, আর ফরেনার্স সেটা হচ্ছে 1000 টাকা করে। আর যদি স্টুডেন্ট হয় তাদের 10 টাকা করে চার্জ। অবশ্যই আইডি কার্ড ক্যারি করতে হবে। আর টাইমিং হচ্ছে এটা সকাল 10টার সময় খোলে আর বিকেল 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। রবীন্দ্র ভবন যে প্রদর্শনশালা আছে সেখান থেকে আমরা দেখে বেরোলাম, যেটা আপনি এখানে গেলে পাবেন সেটা হচ্ছে কবিগুরুর ব্যবহার্য বিভিন্ন সামগ্রী। এছাড়া দেখতে পাবেন হচ্ছে কবিগুরুর তৈরি 5টি বাড়ি এবং তার ব্যবহারযোগ্য গাড়িটিরও দেখা পাওয়া যাবে। এবং ভেতরে কিন্তু অনেকটা স্থান আছে, সেখানে কয়েকটা পলাশ গাছও আছে আমি দেখলাম, সেখানে বিভিন্ন ছবিও তুলতে পারেন। আর কিন্তু এখানে ভিডিওগ্রাফি করা কিন্তু একদমই নিষিদ্ধ ভেতরে। চলো বেরিয়ে যাই পরবর্তী গন্তব্যের জন্য, ঠিক আছে? শান্তিনিকেতন আসলে যেটা আমি একদমই মিস করি না সেটা হচ্ছে এখানকার রাবড়ি। 40 টাকা দাম। এটা একবার জাস্ট ট্রাই করে দেখি। রনির ধর দেখি কেমন খেতে, একবার দেখি। 2-2.5 বছর আগে খেয়েছিলাম, তখন তো দুর্দান্ত লেগেছিল। রবীন্দ্র প্রদর্শনশালা ঠিক উল্টো দিকে, দেখি কেমন লাগে। এই হচ্ছে থিকনেস, ঠিক আছে? দারুণ, টপ ক্লাস একদম। রাবড়িটা খেলাম, দুর্দান্ত লাগলো। কেমন রাবড়িটা কেমন খেতে রে? হেভি না? দারুণ। আচ্ছা, দাদার নামটা কি? আমার নাম বলরাম ঘোষ। আচ্ছা, বলরাম ঘোষ। আমিও ঘোষ। বলরাম দা, থ্যাংক ইউ। দুর্দান্ত হয়েছে রাবড়িটা, ঠিক আছে? আপনি এখানেই থাকেন নাকি? আমি এখানেই। বাস, খুব ভালো। ঠিক আছে, খুব ভালো। চলুন। প্রদর্শনশালা থেকে কিছুটা এগিয়ে আসলেই ডান দিকে পড়বে হচ্ছে নাট্যঘর, যেখানে রক্ত করবী বলে নাটকটির প্রথম এখানে মঞ্চস্থ করা হয়েছিল। আর এই মঞ্চটার নামই হচ্ছে রক্ত করবী মঞ্চ। মানে ছাতিমতলা থেকে পায়ে হেঁটেই আপনারা 2-4টে দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারবেন। চলো এবার আমরা কোথায় যাবো? এবারে যাবো অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেনের বাড়ি তো রাস্তায় পড়বে। চলো, ঠিক আছে। একটুখানি এগিয়ে আসলেই বাঁদিকে পাবেন হচ্ছে কলা ভবন। এইটা পুরো জায়গাটাই হচ্ছে কলা ভবনের অন্তর্গত। আচ্ছা, ভেতরে যে কলা ভবন গেট, এখানে না আমার সাধারণের প্রবেশ নিষেধ। অবশেষে আমরা পৌঁছেছি সামনে, যেটি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখানে তো ঢোকা তো নিষেধ। এর সাময়িক কিছু বিতর্ক দেখা দিয়েছিল। এই এটি সেন লেখা আছে। আর ওনার ঠিক বাড়ির উল্টো দিকেই হচ্ছে একটি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র আছে। এই হচ্ছে বাড়ি। চলুন আমরা যাই। এবার পরবর্তী ক্ষেত্রে কোথায় যাবো? পরবর্তী ক্ষেত্রে আছে ডিয়ার পার্ক আছে, সৃজনী আছে। চলো, সৃজনী শিল্পগ্রাম, তাই তো? ওটা বড্ড ভালো জায়গা আমার। পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের ডিয়ার পার্ক, তারপর যে সৃজনী শিল্পগ্রাম। আমরা ডিয়ার পার্কের সামনে, যেটা ডিয়ার পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। আর এটা ওপেন হওয়ার টাইম হচ্ছে সকাল 9টা আর বন্ধ হয় 3:30। আর এখানে কিন্তু থাকার সময় কিন্তু 1 ঘন্টা, তার বেশি নয়। যদি 1 ঘন্টার বেশি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আরও প্রতি ঘন্টার জন্য 100 টাকা করে তাকে দিতে হবে। আর যখন ডিয়ার পার্কের সামনে থেকে আমরা ফিরে যাচ্ছি, এই ছেলে পেলে বললো না স্যার আমরা যাবো না, 100 টাকায় খাওয়া দাওয়া করবো। তাই তো? লোক আর হরিণ দেখে কি করবে? এমনি 70 বছর। আমি তো বলছে যে হরিণ দেখবো না, আর ও তো সদ্যজাত বলছে
বলছে যে টিভি থেকে দেখে নেবো। শিশু আর হরিণের দেখে কি বুঝবো। চল আমরা ডিয়ার পার্ক থেকে এবারে চলে যাই হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্প এই কাছেই, চলো। এখন বাজে 12:20। আমরা যাচ্ছি এবার সৃজনী শিল্পগ্রামের দিকে, যেটা শ্রীনিকেতনে। আর ডিয়ার পার্ক থেকে দূরত্ব ওই 1.5 কিলোমিটার মতন। সৃজনী শিল্পগ্রামে অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা, চাইল্ডদের হচ্ছে 10 টাকা, আর স্টুডেন্টদেরও 10 টাকা। ক্যামেরা নিলে কিন্তু এক্সট্রা 50 টাকা। আর এটার অপারেশনাল টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। শান্তিনিকেতনে এসে আমরা যে জিনিসটা মিস করছিলাম সেটা হচ্ছে এই লাল মাটি। চারদিকে এত কংক্রিট আর পিচের জঙ্গল, সেখানে এই লাল মাটি খুঁজে পাওয়াটা আজকাল বেশ দুষ্কর। এই জন্য আমার কাছে সবসময় খুব পছন্দের জায়গা এই সৃজনী শিল্পগ্রাম। দুরন্ত, দেখুন খুব সুন্দর জায়গা। চলুন ভেতরে যাই। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। শান্তিনিকেতনের সাংস্কৃতিক ক্যানভাসকে আরও উন্নত করতে সৃজনী শিল্পগ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল। এই সাংস্কৃতিক কমপ্লেক্স ভারত সরকার কর্তৃক স্থাপিত, যেখানে 11টি শিল্পগ্রামের মধ্যে এটি একটি। এর লক্ষ্য পূর্ব ভারতের শিল্পকলার প্রচার ও সংরক্ষণ করা। এটি একটি শোকেস হিসেবে কাজ করে, যেখানে উড়িষ্যা, বিহার এবং উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে আশেপাশের রাজ্যগুলির শিল্পীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে। প্রায় 1:30 বেজে গেছে। আমরা এবার কোথায় যাবো বলো? সুরুল জমিদার বাড়ি যাবো। কতটা দূরত্ব এখান থেকে? হাফ কিলোমিটার। চলো সুরুল জমিদার বাড়ি দেখে আসি। রানী রাসমণি সিরিয়ালে শুটিং হয়েছিল। আচ্ছা চলো, তারপরে আমরা যাবো খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট বলতে সেই ট্রেনের মধ্যেই ব্রেকফাস্ট করেছিলাম, তারপর একটু মন্ডা খেয়েছিলাম, দারুণ খেতে। তো এরপরে সোজা এখান থেকে চলে যাব লাঞ্চ করতে। আর লাঞ্চের যে জায়গাটা চিহ্নিত করেছে সেটা হচ্ছে আমাদের মনুদা একটা নতুন জায়গায় লাঞ্চ করাবে বললো, খুব ভালো। দেখা যাক কতটা ভালো। যদি ভালো হয় অবশ্যই আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকবে। সুরুল রাজবাড়ি বা 12 বাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী পরিবার, যা সাধারণত দুর্গাপূজার জন্য পরিচিত। সুরুল রাজবাড়ির এই দুর্গাপুজো প্রায় 250 বছর পুরনো, যা ভারতচন্দ্র দ্বারা প্রবর্তিত হয়েছিল। সাধারণত বারোয়ারি পুজোয় দেখা যায় দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঠাকুর দালান খালি থাকে, কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে দুর্গা প্রতিমার কাঠামো বিসর্জনের পর ঠাকুর দালানেই রাখা হয়। 10 আমরা সুরুল রাজবাড়ি থেকে চলে যাব এবার সোনাঝুরির দিকে। আর এবার লাঞ্চ করব। কোথায় লাঞ্চ করব? বনবাসী। খেয়ে দিয়ে কি মুখে লাগবে হাসি? একদম। আচ্ছা, আর যদি না আসে মুখে হাসি, আপনারা এই জায়গায় দেবেন ফাঁকি। একদম ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমি একটু কবিতা বলছি, ফিজিক্সের লোক হয়ে। চলুন। আচ্ছা, সুরুল রাজবাড়ি থেকে সোনাঝুরির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আনুমানিক সময় লাগবে হচ্ছে 20 থেকে 25 মিনিট, তাই তো? আমাদের রেস্টুরেন্ট লাঞ্চের জায়গাটা, হ্যাঁ, আর আমাদের ওই পথেই পড়বে আমাদের লাঞ্চের জায়গা বনবাসী। এটা একটা সুলুক সন্ধান, নতুন একটা খাওয়ার জায়গা। অনেক কিছু খাওয়ার জায়গা আছে শান্তিনিকেতনে। ঠিক আছে, গ্রাম্য পরিবেশ। চল। আজকে আমাদের লাঞ্চের আস্তানা হচ্ছে বনবাসী, যেটা হচ্ছে সোনাঝুরির অদূরেই অবস্থিত। দেখা যাক খেয়ে দিয়ে কেমন লাগে। শুধু আমি বলবো না, আমার স্টুডেন্টরা বলবে। এই চলে আয়। এখন বাজে 2:20। আমরা বনবাসীতে লাঞ্চ শুরু করতে যাচ্ছি। তার আগে একবার জাস্ট দেখাই লাঞ্চে আমাদের কী কী দিয়েছে। এলাই আয়োজন দেখুন আপনাদের, যেটা প্রথমে চোখে বলছে মাটির থালা, আর মাটির থালাতে তার মধ্যে এটা পাতাটা কিসের? পদ্ম পাতা। ট্রিমেন্ডাস, এইটা আমার দুর্দান্ত লেগেছে কনসেপ্টটা। এবার কি দিয়েছে একবার আপনাদের বলি। সেটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে কী কী দিয়েছে? লেবু, লঙ্কা, স্যালাড, বেগুন ভাজা, ভাত, শাক,
বড়ি দিয়ে, পাঁপড়, আচ্ছা পোস্ত, আলু পটলের তরকারি আছে, আচ্ছা এই হচ্ছে ভেজ থালির মধ্যে আসছে, ও ভেজ ডাল আছে সরি, আর চাটনি আর মিষ্টি। এই টোটাল থালিটার দাম পড়ছে 170 টাকা। এবার আমরা এক্সট্রা কী নিয়েছি সেটা হচ্ছে চিকেন নিয়েছি, যেটা হচ্ছে 4 পিস আছে 180 টাকা। এই হচ্ছে চিকেন, এই চিকেন 3টে চিকেন নিয়েছি। আর আমি চিকেন খাবো না বলে আমি নিয়েছি দই মাছ 2 পিস, কাতলা মাছ আছে দই মাছ, সেটা দাম হচ্ছে 160 টাকা। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আয়োজন। এবার খেয়ে দিয়ে বলবো কেমন লাগছে, শুধু আমি বলবো না, আমার সঙ্গে যে 5 জন স্টুডেন্ট আছে, বড় থেকে ছোট যারা আছে সবাই এখানে রিভিউ দেবে। তাহলে শুরু করা যাক। আর শুরু করব কি দিয়ে, এখানকার গাওয়া ঘিও আছে, এটা দিয়ে প্রথমে শুরু করা যাক। প্রথমে রনি একটু ঘি দিচ্ছে, ব্যাস আর দিস না, ব্যাস ব্যাস ব্যাস। যাই হোক, আমার খুব প্রিয় খাবার ঘি ভাত। এই যে লঙ্কাটা রইল, বেশ ভালো। আমি বাড়িতে আমাদের বোম্বু বা স্বীকৃতি যেটা খায় সেটা হলো এই ঘি ভাত দিয়ে পোস্তর আলু নিয়ে নেয়, বুঝলেন তো, এটা মেখে খায়। আমি এখন মেখে খাই। দারুণ শাকনি, যেটা শাকটা বড়ি আর বাদাম আছে দেখতে পাচ্ছি। শাকটার নাম আমাকে বললো, আমি ভুলে গেলাম, কিন্তু আমরা যে কমন শাক, হ্যাঁ না শাকটা এটা কি নাম বললো, আচ্ছা আচ্ছা এরকম খেয়ে দেখি। ঠিকঠাক, বেশি বাদাম আর বড়ির স্বাদটাই পাচ্ছি। আচ্ছা এবার হচ্ছে ডাল, ভেজ ডাল, ডালটা নিই। আচ্ছা ডালের মধ্যে দেওয়া আছে গাজর, ফুলকপি ইত্যাদি দেওয়া আছে। বেগুন ভাজা আমার বড্ড প্রিয়। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখা তাদের আমি ভিডিওতে বারবার বলি, ডাল ভাত আমার বড্ড প্রিয়। ডাল ভাত কার কার ভালো লাগে? ভালো লাগে, হ্যাঁ ডালটা ভালো হয়েছে বল। আচ্ছা যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে পোস্তটা আমি খেয়ে নিয়েছি, সেটা ভিডিও কোথাও করিনি। এটা বেশ সর্ষের তেলে ঝাঁজ পাচ্ছিলাম, এটা কাঁচা সর্ষের তেলে বেশ ঝাঁজ, আর লঙ্কাগুলো মারাত্মক ঝাল। আচ্ছা আমি যেটা খাইনি সেটা হচ্ছে আলু পটল। রনি খেয়েছে, রনি কেমন হয়েছে আলু পটলটা? ভালো হয়েছে। আচ্ছা এই যে আদিত্য মাখছে, খেয়েছিস একটু, কেমন? ভালো, মানে খুব কি রিচ লাগছে? আচ্ছা আমাকে একটা মাছ তুলে নিল, আমি এই একটা মাছ নিচ্ছি, কাতলা মাছ, কাঁচা লঙ্কা দিয়ে করেছে, দই মাছ করেছে এটা। আচ্ছা এটা দাম 2 পিসের দাম 170 টাকা। খুব একটা তৈলাক্ত নয়, কেমন করেছে দেখি নেবি, মোটামুটি, খুব যে ভালো সেরকম না আর খারাপও না। একটু মাছটা খেয়ে দেখি, এই মাছ, এই দারুণ, টপ ক্লাস মাছটা, দারুণ একদম ফ্রেশ। আচ্ছা চিকেনটার একটু রিভিউ নেওয়া যাক, চিকেনটা কেমন হয়েছে বিক্রম? চিকেনটা ভালো করেছে। আচ্ছা রনি চিকেন সম্বন্ধে কিছু বলার থাকে? ভালো, সফট হয়েছে, সেদ্ধ হয়েছে ভালো। আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে রিচ না গ্রেভিটা, ঠিকঠাক, মানে একদম ঘরোয়া আছে, বাড়িতে যেমন খাওয়া হয় ওরকম। এরকমই। তাহলে এতগুলো খাবার খেলাম, অনেকগুলো, আমার তো মনে পড়ছে না কি কি খেয়েছি। আমি যেটা বলছি, আমি যদি ভুল বলে থাকি আমার সঙ্গে, আমার যেটা সবচেয়ে ভালো লাগলো হচ্ছে ডালটা, মাছটা দুর্দান্ত ছিল, তোরা তো খাসনি, মাছটা একদম টপ ক্লাস ছিল, গ্রেভিটা অতটা আমার ভালো লাগেনি মাছটা, আর ডালটা দারুণ ছিল, শাকটা খুব ভালো লেগেছে, অন্য ধরনের লেগেছে, চাটনিটা দুর্দান্ত, আর চিকেনটা তোরা বলছিস দারুণ। তাহলে আমার ভাষায় বলতে হলে চিকেনটা কেমন? টপ ক্লাস। টপ ক্লাস তো, টপ ক্লাস। তা ওরা যখন বলছে টপ ক্লাস, টপ ক্লাস। আচ্ছা আমাদের টোটাল খরচা বললো 1720 টাকা। হ্যাঁ তাহলে 6 জনে 1720 টাকা। পার হেড কত বললো রে? প্রায় 300 টাকা। প্রায় 300 টাকা, 291 টাকা মতন, তাই তো? 291 টাকা। চলুন আমাদের এবার দেখি মনুদা কোথায় নিয়ে যায়। মনুদা থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য। খুব ভালো একটা লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর এবার চলে যাচ্ছি আমার কুটিরে। আমার কুটিরে আসলে ওদের একটা শোরুম আছে যার মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বিভিন্ন জিনিসপত্র পাবেন যেগুলো আপনি কিনতে পারবেন, আর বেশ অ্যান্টিক জিনিসপত্রও আছে এখানে। আবার একটা দিকে ঘি, মধু, লস্যি, চা ইত্যাদি পাওয়া যাবে। এটা ছোট্ট একটা ক্যাফে মতন, জল তেষ্টা পেয়েছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি প্রকৃতি ভবনের সাহায্যে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। ক্যামেরা বা মোবাইলের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করলে হচ্ছে এক্সট্রা 20 টাকা করে দিতে হবে। আর এটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে ভেতরে বা কাছে গিয়ে যেটা দেখলাম, এখানে বিভিন্ন পাথর রাখা আছে, যে পাথরগুলো কোনো ছেনি হাতুড়ি ছাড়াই প্রকৃতির নিয়মে আবহবিকার বা জলবায়ুর দ্বারা সেগুলো এক একটা শেপ নিয়েছে, সেগুলি এখানে রাখা রয়েছে। এবং ওখানে একটা ভেতর দিকে একটা মিউজিয়ামও আছে। চলুন যাওয়া যাক। 4:25 বাজে, আমরা অবশেষে সোনাঝুরি হাটে বসে গেছি। রোজকার প্রসাধনীর মধ্যে অনেক জিনিস এখানে পাওয়া যায়, বিভিন্ন চয়েসের, বিভিন্ন দামের, বিভিন্ন মানের। এখানে এসে আপনাকে চয়েস করতে হবে, তবে দাম দর করবেন। আর খাঁটির তো একবার ভালো করে জাজ করে নেবেন, ঠকে যাওয়ারও সম্ভাবনা প্রবল। এখানে মানুষজন যারা বিক্রি করছে তারা কিন্তু ইনসিস্ট করে যায়। ফলে কলকাতার শহরে যদি ফুটপাতে দাম দর করে জিনিস কেনার অভিজ্ঞতা থাকে, খুব কাজে আসবে আপনার এখানে। তবে আমি তো কিছু কিনছি না, তোরা কি কিছু কিনবি? না স্যার। কিন্তু যেটা ভালো লাগছে এখানকার এনভায়রনমেন্ট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাই হোক, এখানকার এনভায়রনমেন্ট দুর্দান্ত। আপনারা যদি সোনাঝুরিতে আসেন, সেখানে থাকতে চান, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হচ্ছে এই শকুন্তলা। আর আরেকটা আছে রামশ্যাম, সেটা এই দিক দিয়েও যাওয়া যায়, আর ওই দিক দিয়ে একটা ওয়াই জাংশন মতন আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়। প্রায় এই দুটো হোটেল সমমানের। এখানকার খাওয়া দাওয়া আমি কোনোদিন করিনি, আপনারা বলতে পারবেন কেমন এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি বা মান। তবে একটু এক্সপেন্সিভ যতদূর আমি জানি। তবে একটা জিনিস, এরা রিসর্টটা পুরো একদম সোনাঝুরির মধ্যে, খুব ভালো। কিন্তু রাত্রির বা সন্ধে হয়ে গেলে এখানে কিন্তু কিছু করার নেই, রিসর্টের মধ্যেই থাকতে হবে। বলছি আপনাদের এটা কতক্ষণ ধরে চলে হাটটা? 6টা পর্যন্ত। তো অন্ধকার হয়ে যেত? ও হ্যাঁ হ্যাঁ, লাইটের কোনো ব্যবস্থা নেই? আচ্ছা আচ্ছা। এখন বাজে 5টা 5। সোনাঝুরিতে কিছুক্ষণ সময় কাটিয়ে বিভিন্ন ছবি তুলে আমরা চলে যাচ্ছি হোটেলে। আর পরবর্তী ভ্রমণ জারি থাকবে কাল সকালে। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 4 তারিখ 2024। আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে শান্তিনিকেতনে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রায় 11টা 20 বাজে। আমরা বেরিয়ে যাব। আমরা ছিলাম হচ্ছে এই হোটেলে, হোটেল গ্রিন চিলিতে। বেশ ভালো, খারাপ না। দুটো জিনিস আমাকে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে একটা জিনিস ভালো, একটা জিনিস খারাপ। যেটা খারাপ সেটা একটু বলি, ভেতরে রুমের মধ্যে চার্জিং পোর্ট কম আছে। আর যেটা ভালো হচ্ছে 24 আওয়ার্স গরম জল দুরন্ত, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো। আর দাদাদের ব্যবহারও বেশ ভালো। আর এখানকার রাত্রিবেলা কালকে আমরা তরকা রুটি খেয়েছিলাম, সেটাও বেশ ভালো ছিল, খুব ভালো ছিল। ইনফ্যাক্ট আজকে আমরা শান্তিনিকেতনে কিছু কিছু জায়গা বাকি আছে, যেমন কঙ্কালীতলা যাব। এই আর 2-3টে জায়গা আমরা ঘুরে বিকেল 4:30টার সময় আমাদের ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে। তো আজকে যেটা ঘুরবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগেই। আমাদের যে টোটো দাদা আছে মনুদা, এক্ষুনি ফোন করেছিল, তিনি আসবেন। আমার সঙ্গে যে পল্টন এসেছিলো সব এসে গেছে, ওপরে লাগেজ আনতে গিয়েছিল। বলছি এই হোটেলে যে কাটালাম কেমন লাগলো? ভালো। খাওয়া দাওয়া ভালো, আমি ভালো লেগেছে। আর লিফট চলছিল দেখেছো? অমিত আবার 4 তলায় গেছিল, বলছিল আমার একটা স্ট্যাটাস আছে, ক্লাস আছে, তাই ওর 4 তলায় গিয়ে দেখি লিফটে করে। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, ও ফার্স্ট ফ্লোর থেকে 4 তলায় গেছে, চড়ে 4 তলা থেকে আবার লিফট করে নেমেছে। হ্যাঁ বলছে ওর তো ক্লাস আছে, 4 তলা থেকে নিচে নেমেছে। এখন বাজে হচ্ছে 11:35। আর আমাদের পাইলট মানে মনুদা এসে হাজির হয়েছে একদম ডট টাইম। মনুদাকে বলতে হয়নি, মনুদা নিজেই ফোন করেছে, আমরা বরং ফোন করতে ভুলে গেছি। আজকে শরীরটা একটু বেটার লাগছে। আর দ্বিতীয় কথা, যে গলাটা আমার ভেঙে রয়েছে। ভয়েসই তো সব, সেটা যদি ভেঙে থাকে কী করে হবে? মনুদা বলছি আজকে আমরা ফার্স্ট কোথায় যাচ্ছি? হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতন হয়ে কঙ্কালীতলা। কঙ্কালীতলা এখান থেকে কত কিলোমিটার? 11 কিলোমিটার। 11 কিলোমিটার। সময় লাগবে কতক্ষণ? মোটামুটি 30 মিনিট, আধ ঘন্টা তো বটেই। স্ক্রিনে আমি মনুদার নাম্বার আমি দিয়ে দিলাম। যদি আপনারা কখনো টোটো করে শান্তিনিকেতন বা তার আশেপাশে ঘুরতে চান, অবশ্যই মনুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে মনুদা নিয়েছে একটু বেশি, তার কারণ আমরা 6 জন আছি বলে। আর 5 জনের ক্ষেত্রে চার্জ হচ্ছে 2 দিনের 1600 টাকা। আমরা চলেছি কঙ্কালীতলার দিকে, আর এই রাস্তা চলে গেছে তারাপীঠের দিকে, রামপুরহাট তারাপীঠ, তাই তো?
রামপুরহাট তারাপীঠ ওটা এইটা। আর এটা সেটা হচ্ছে এটা হচ্ছে কঙ্কালী তলা থেকে। আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি। এখানে দেখুন পার্কিং জোন লেখা আছে, যেখানে আপনি গাড়ি বা বাইক পার্কিং করতে পারবেন। বলছি এখানে 4 চাকা পার্কিং কত? 20 টাকা। 4 চাকা পার্কিং হচ্ছে 20 টাকা। পুজোর যা কিছু দরকার পুজো দেওয়ার জন্য সব কিছু এইসব দোকানে পেয়ে যাবেন। বোলপুর শান্তিনিকেতন থেকে অদূরেই অবস্থিত কঙ্কালীতলা মন্দিরটি 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ। এই মন্দিরটি ঠিক কোপাই নদীর তীরেই অবস্থিত। এখানে পালিত প্রধান উৎসবগুলি হল নবরাত্রি এবং শিবরাত্রি। বলা হয় এখানে সতীর কোমর পড়েছিল। মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি একটু কোপাই নদীর ধারে। এই সাইডটা, এই দিকে মন্দির আর এই দিকে হচ্ছে কোপাই নদী। আর কালকে সোনাঝুরির হাটে পৌঁছার আগে আমার চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম কোপাই নদীর ওপরে, সেটা একবার দেখে নিন। আমরা মন্দির থেকে এদিকে সোজা বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এইটা হচ্ছে কোপাই নদীর ঘাট এইটা। আর আরেকটা জিনিস এখানে চালু হয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। এই নদীর ধারে 5 জন ব্রাহ্মণ দিয়ে এখানে সন্ধ্যা আরতি হয়। বলছি মনুদা, এটা কি প্রতিদিনই হয় সন্ধ্যা আরতি? প্রতিদিনের জন্য। তাহলে আপনারা তাহলে যখন আসবেন একটু বিকেল আসলে এখানে সুবিধা হয়, তাই না? মোটামুটি 5:30টার সময় এখানে পৌঁছে গেলে তাহলে আরতিটা দেখা যাবে। চলুন একটু আপনাদের দেখাই, একটু কোপাই নদীর ধারে যাই। আচ্ছা একটু দাঁড়াও। এই সেই কোপাই নদী। আগেরবার আমি কোপাই নদীতে এসে 2 লাইন কবিতা বলেছিলাম, আর সেই কবিতাটা একবার আমি শুনতে চাই আমাদের মনুদার মুখ থেকে। এই মনুদা যে আমাদের টোটো করে শান্তিনিকেতন ঘোরাচ্ছেন, দুর্দান্ত মানুষ। মনুদা, আমাদের এই কোপাই নদী দিয়ে কবিগুরুর যে কবিতাটা ছোট্ট করে একবার 2 লাইন শুনিয়ে দাও। রবীন্দ্রনাথ এখানে কোপাই নদীর তীরে একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতাটা হচ্ছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচুতা ঢালু তার পারি, চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, 2 ধারে কাশ ফুলে সারি সারি ঢাকা। বাহ, দারুণ। থ্যাংক ইউ মনুদা। যাক মনুদা, দারুণ লাগলো কোপাই নদীতে। নমস্কার, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, এখানে শেষ নয়, এখন একটা বাকি আছে। এবার কোথায় যাবো? যাবো আপনার ওই রায়পুরের রাজবাড়ি। এখান থেকে কত দূরত্ব? এখান কঙ্কালীতলা থেকে 18 কিলোমিটার। 18 কিলোমিটার, ওই মানে 45 মিনিট লাগবে। হ্যাঁ, রাস্তা খারাপ। ঠিক আছে। 1টা বাজে। আমরা এখন চলেছি হচ্ছে কোথায়? পলাশবন বা শালবনি। আর এখান থেকে বলতে গেলে কত কিলোমিটার? ওই এরকম 9-10 কিলোমিটার। 1:15 বাজে। আবার একটু স্টপ দিলাম টোটো দাদা মনুদাকে। এখান থেকে একটু ননের গুড় নিলাম 1 কিলো, 160 টাকা। খেয়ে তো ভালোই লাগলো। দেখা যাক, এটা মনুদার চয়েস। মনুদা এখনো যা বলেছে মোটামুটি ঠিকঠাকই। এই দাদা এখানে কটা খেজুর গাছ আছে? দাদার এখানে কটা খেজুর গাছ আছে? 180টা গাছ। ঠিক আছে, আপনারা যদি কখন আসেন টেস্ট করে পরখ করে পাটালি এবং গুড় দিতে পারেন। গুড় কিনলাম, গুড় কিনতে বেশ দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 1:30টা, আর আমরা দাঁড়িয়ে আছি 16 আনা বাঙালি হেসেল। তার কারণ হচ্ছে আমরা গুড় কিনতে বেশ দেরি হয়ে গেছে, এবং মনুদা আমাদের যেটা সাজেস্ট করলো, আমরা এরপরে যাব কোথায়? রায়পুরের জমিদার বাড়ি। সেখান থেকে চলে যাব সোজা স্টেশনে। একবারে লাঞ্চ ছেড়ে এখান থেকে যাব শালবনি। শালবনি থেকে রায়পুরের জমিদার বাড়ি হয়ে সোজা স্টেশনে ড্রপ। আমাদের 4:27 ট্রেন আছে, তাই জন্য এখানে লাঞ্চটা করে নিচ্ছি। আজকে লাঞ্চ করছি 16 আনা বাঙালি হেসেল, আবারও বলছি। আর এখানেও ভেজ থালি শুরু হচ্ছে 170 টাকা দিয়ে। এখানে কেমন খাবার দাবার হচ্ছে এটাও কিন্তু মনুদার চয়েস। আমরা কঙ্কালীতলা থেকে আসছি, সেই রাস্তাতেই পড়বে। এই জায়গাটার নাম হচ্ছে আদিত্যপুর। এই জায়গা সুন্দর জায়গা, একদম দারুণ জায়গাটা, খুব সুন্দর, ফাঁকা। আমাদের কি দিয়েছে ভেজ থালিতে একটু বলে দিই। সেটা হচ্ছে ভাত দিয়েছে, আচ্ছা এখানে দিয়েছে হচ্ছে ফুলকপির তরকারি, পোস্ত, ভেজ ডাল, বেগুনি, আলু ভাজা নিচে আছে, পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, এটা পেঁপের চাটনি, রসগোল্লা, আর দিচ্ছে হচ্ছে গাওয়া ঘি। এটা দাও, গাওয়া ঘি। ব্যাস খাবার শুরু করি। সেটা যে গাওয়া ঘি দিয়ে গেছে। চালটা খুব ভালো দিয়েছে, চালটা বাসমতি রাইস মনে হচ্ছে। হ্যাঁ, ও ঘিটাও দারুণ। এবার ভেজ ডাল নিই। এই হচ্ছে ডালটা, এই অল্প ডাল নিই। ডালটা দিয়ে যেটা ভাজা মাছটার গন্ধ বেরোচ্ছে।
আমি একটু চুমুক দিয়ে খেয়েছি, কড়াইশুঁটি আছে, গাজর দেওয়া আছে, বেশ ভালো। কিন্তু স্লাইটলি আমার নুনটা একটু কম লাগছে ডালের মধ্যে, কিন্তু খেতে ভালো, কোনো ইয়ে নেই। আর আমার ফেভারিট বেগুনি, বেগুনটা তো ভালো লাগছে না, বেগুনের বেসনের লেয়ারটা অনেক মোটা। আচ্ছা এবার একটু পোস্ত নিয়েছি, পোস্ত আমি একটু ঘি ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম, পোস্তটা বেশ ভালো, সর্ষের তেলে গন্ধ চাচ্ছে বেশ ভালো। একটা জিনিস আমি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে ভাত শুধু আনলিমিটেড না, ডাল সবজি এগুলো যা আছে সেগুলো কিন্তু আনলিমিটেড, শুধু মিষ্টি বাদে। এবার আমি ফুলকপি নিই, এই যে ফুলকপি, ফুলকপি আলুর তরকারি আছে। ও এটা দেখে মনে হচ্ছে লুচি দিয়ে খাই, একটু আলু ফুলকপি তরকারি খাই, ভালো থিক গ্রেভি, কিন্তু আমার মনে হচ্ছে একটু হালকা নুন কম। আচ্ছা আমি আর আদিত্য অর্ডার করেছি হচ্ছে, একটু দেখাতে বলো, এটা কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে, এটা অর্ডার করেছি। কালকে আমরা খেয়েছিলাম দই কাতলা, তো আজকে এটা অর্ডার করেছি আমি আর আদিত্য। ওরা আর অর্ডানিরা নিয়েছে ডিম, ওরা ডিম কারি নিয়েছে। ধনে পাতার স্মেলটা আমি পাচ্ছি ভালো, তারপরে ধনে পাতার স্মেলটা পাওয়ার পর তারপরে সর্ষে বাটার স্মেলটা আসছে। আর এটা ঠিক সর্ষে বাটা গ্রেভি দিয়ে করা না, একটু পাতলা সর্ষে বাটা দিয়ে করা, একদিকে ভালো। হ্যাঁ আমার একটু গ্যাস সম্বন্ধে সমস্যা আছে সর্ষে বাটা খেলে, তো কখনো খেয়ে নিই, ওরা এমন নয় যে খাই না। আচ্ছা মাছটা খেয়ে দেখি, দুরন্ত। কালকেও যেখানে খেয়েছিলাম মাছটা দুরন্ত ছিল, মানে দারুণ ছিল, এটাও দারুণ। আমরা বেরিয়ে যাচ্ছি এবার শালবনির দিকে। সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া বেশ ভালো, বেশ ভালো। আপনারা যদি কখনো আসেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন, এটা কিন্তু রেকমেন্ডেশন রইল আমার তরফ থেকে। কালকে যেটা খেয়েছিলাম সেটাও রেকমেন্ডেড, এটাও রেকমেন্ডেড। আর দুটোরই হচ্ছে কৃতিত্ব হচ্ছে আমাদের মনুদা, থ্যাংক ইউ মনুদা। অবশেষে আমরা সোনাঝুরির অদূরে শালবনিতে এখানে আসলে আপনার মন খুশি হতে বাধ্য, তার কারণ এখানে দুরন্ত সব ফটো তোলা যাবে আর রিলসও বানানো যাবে। এগুলো সব শাল গাছ, আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সোনাঝুরি গাছ, দারুণ। অবশ্যই আসবেন এখানে শালবনি। কেমন লাগছে জায়গাটা? ছবি তোলার জন্য আদর্শ তো। শালবনিতে ঘুরছি আর এখানে দুরন্ত সব ফটো তুলছি, ভিডিও তুলছি, রিলসও বানাচ্ছি। সেগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 ফলো করতেই হবে। আর আমার সঙ্গে যে পল্টন এসেছে আমার স্টুডেন্টরা, শান্তিনিকেতন চুটিয়ে মজা করছি, মানে হোটেলে যাতা করছে ওরা। যাই হোক, আচ্ছা বলছি আমাদের শান্তিনিকেতন ঘোরা এবার কেমন হলো? ইয়েস, টপ ক্লাস। আচ্ছা এই শালবনি থেকে আমরা বেরিয়ে চলেছি রায়পুর রাজবাড়ির দিকে, আর যার দূরত্ব হচ্ছে এখান থেকে প্রায় ওই 12 কিলোমিটার মতো। সেটাই হচ্ছে আজকে আমাদের অন্তিম গন্তব্যস্থান। বীরভূম জেলার রায়পুর বহু শতাব্দী ধরে সিনহাদের আবাসস্থল। বছরের পর বছর ধরে তাদের ব্যবসা লাফিয়ে বেড়ে ওঠে। এর চূড়ায় তাদের জমিদারি প্রায় পুরো বীরভূম জেলা জুড়েই ছিল। সিনহারা নিজেদের 3টি ডানা বিশিষ্ট একটি বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন। এই রাজবাড়িটি মূল শান্তিনিকেতন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। আজ রাজবাড়ির ভেঙে যাওয়া দরজা এবং জানালাবিহীন দেয়ালগুলি একটি রহস্যময় আভা দেয়। এই প্রাসাদে মৃণাল সেনের খণ্ডার এবং ভূতের ভয় কয়েকটি সিনেমার শুটিংও হয়েছিল। এই প্রাসাদের পাশেই একটি মন্দির কমপ্লেক্স আছে যা সিনহাদের সময়কার। এটি একটি সক্রিয় মন্দির এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।